আমরা এই মুহূর্তে রয়েছি বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে। আমার পেছনের এই ফলক জ্যোতি বসু উদ্বোধন করে গিয়েছিলেন 1988 সালের 28 সেপ্টেম্বর। ঠিক সেই ফলকের সামনে এই মুহূর্তে আমরা রয়েছি। এখানেই যুবরা কালকে রক্তদান শিবির ও সমাবেশের মাধ্যমে আবার এই বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রকে নতুন করে 6 নম্বর যে প্ল্যান্ট, তার জন্য জমিও অধিগ্রহণ করা রয়েছে, সেই প্ল্যান্ট চালুর দাবিতে এবং স্থায়ী চাকরির দাবিতে তারা এখানে সমাবেশ করবেন। এবং সেই সমাবেশের আগে আমরা সরাসরি পেয়েছি ডিওএফআই রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহাকে। ধ্রুবদা, তোমার কাছে যে প্রথমেই যে প্রশ্ন করব, জ্যোতি বসুর এই রাজ্যের ঘাটতির, বিদ্যুতের ঘাটতি মেটানোর জন্য এই বক্রেশ্বরের পরিকল্পনা করেছিলেন এবং বামফ্রন্ট সরকার। তার জন্য আজকে সেখান থেকে এই বক্রেশ্বর গোটা রাজ্যে এবং গোটা দেশের মধ্যে 1 নম্বর জায়গায় বিদ্যুৎ উৎপাদনে। 6 নম্বর প্ল্যান্টের দাবি করা হচ্ছে। কি ওই সময়কার যে পরিকল্পনা ছিল, হঠাৎ করে কালকে তোমরা রক্তদান এবং সমাবেশ কেন? পশ্চিমবাংলায় 1977 সালে বামফ্রন্ট সরকার আসার পর প্রথম পরিকল্পনা গ্রহণ করে যে গ্রামীণ অর্থনীতির উন্নতি ঘটাতে হবে, কৃষি ব্যবস্থার উন্নতি ঘটাতে হবে এবং গ্রামে ছোট ছোট শহরে ছোট ছোট শিল্প তৈরি করতে হবে। ক্ষুদ্র কুটির শিল্প তৈরি হয়, মাঝারি শিল্প তৈরি হয়। 10 বছর যাওয়ার পর পশ্চিমবাংলায় মানুষের চাহিদা বেরোয়, বিদ্যুতের আরও চাহিদা যখন হয়, তখন এই চাহিদা মেটানোর জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু প্রথম উদ্যোগ গ্রহণ করেন যে 630 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করার জন্য একটি বক্রেশ্বরে উনি প্ল্যান তৈরি করবেন। কেন্দ্রীয় সরকারকে চিঠি দেয়। কেন্দ্রীয় সরকার প্রাথমিকভাবে অনেক তালবাহানা করেন। পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবাংলার ছাত্র যুবরা সেই সময় একটা কল দেয় যে বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা রক্ত দিয়েই বক্রেশ্বরের তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ব। এবং পশ্চিমবাংলার সমস্ত জায়গায় রক্তদান শিবির হয়। হাজার হাজার সাধারণ ছাত্র যুবরা রক্ত দেয়। ট্রেনে বাসে ঝুলতে ঝুলতে ছাত্র যুবরা আসে রক্ত দিতে। এর ইতিহাস। 1988 সালে বিরাট সমাবেশ অনুষ্ঠিত হয় যুব আন্দোলনের পক্ষ থেকে। সেই সমাবেশে কমরেড জ্যোতি বসু, কমরেড রবীন দেব, কমরেড বরুণ বসু সভাপতিত্ব করেন। এই জেলার নেতা ব্রজ মুখার্জি উনি বক্তব্য রাখেন যে রক্ত দিয়েই গড়ব মোরা বক্রেশ্বর। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়। 1988 সালে জ্যোতি বসু শিলান্যাস করেন। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হলো। পশ্চিমবাংলায় একটার পর একটা কারখানা তৈরি হলো। হলদিয়া পেট্রোকেমিক্যাল তৈরি হলো। মুর্শিদাবাদের সাগরদিঘিতে ভিডিসিএল, মণিগ্রামে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হলো। তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হলো ফারাক্কায়। একটার পর একটা তাপবিদ্যুৎ কেন্দ্র করার জন্য জমি অধিগ্রহণ করা হলো। কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্র করার জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল। বামফ্রন্ট সরকার যাবার পরে সেই জমিতে আর তৃণমূল একটা নতুন করে কারখানা তৈরি করতে পারেনি, একটা নতুন কোনো তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারেনি। ভারতবর্ষের মাটিতে পথ দেখিয়েছিলেন সেই সময়ের জ্যোতি বসু আর সেই সময়ের যুব আন্দোলন। তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের সময়ে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় কাজ নেই, পশ্চিমবাংলায় শিল্প নেই। পশ্চিমবাংলার শিল্পের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে শেষ করে দিয়েছেন এই রাজ্যের সরকারের তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি। যখন সিঙ্গুরের শিল্পর সম্ভাবনা তৈরি হয়, সিঙ্গুরের গেটের সামনে দুর্গাপুর হাইওয়ে অবরোধ করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী অবস্থানে বসেছিলেন আর ছুটে এসেছিলেন দিল্লির নেতারা সহযোগিতা করতে। তারাই শিল্পের সম্ভাবনাকে শেষ করে দিয়েছে। আবার পরশুদিন 18 তারিখে ওই সিঙ্গুরের মাটিতেই
দেশের প্রধানমন্ত্রী আসছেন যে দেশের মাটিতে সিঙ্গুরে নাকি শিল্প তৈরি করবেন। আমরা বলছি পশ্চিম বাংলার শিল্পের সম্ভাবনাকে শেষ করেছে এই রাজ্যের মাটিতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। তারা আবার মুখে বড় বড় কথা বলছেন। আমরা বলছি পশ্চিম বাংলায় বামপন্থীরা, আমরা ডিওয়াইএফআই এর পক্ষ থেকে বলছি যে এই বক্রেশ্বরের 6 নম্বর ইউনিট চালু করার দাবিতে আগামীকাল 17ই জানুয়ারি আমরা বক্রেশ্বরের গেটের সামনেই রক্তদান শিবির করছি এবং এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে গোটা পশ্চিমবাংলার সাধারণ মানুষের কাছে আমরা আহ্বান জানাবো যে রক্ত দিয়েই এই বক্রেশ্বর তৈরি করেছিলাম, রক্ত দিয়েই এই বক্রেশ্বরকে রক্ষা করব এবং 6 নম্বর ইউনিট চালু করব। সকালবেলায় রক্তদান শিবির, দুপুর 1টার সময় আমরা মিছিল সংগঠিত করব এবং কারখানার গেটের সামনেই আমরা সমাবেশ সংগঠিত করব। কারণ পশ্চিম বাংলার মাটিতে বিকল্পের সন্ধান একমাত্র বামপন্থীরা দেখাতে পারে। এমনি এমনি আমি কথা বলছি না। আজকে কাজ নেই, শিল্প নেই, কলকারখানা নেই, নতুন কোনো কাজের সম্ভাবনা নেই, এসএসসি পরীক্ষা নেই, চাকরি নেই, ডাক্তার নিয়োগ নেই। না খেতে পেয়ে পরিবারের যন্ত্রণার চাপে বাংলার শ্রমিকদেরকে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যেতে হচ্ছে, আর তার কফিনবন্দি দেহ আমার বাংলার মাটিতে আসছে। আজকে এই মুর্শিদাবাদ জেলায় একজন পরিযায়ী শ্রমিকের বডি বাড়িতে এসেছেন। ছোট্ট বাড়িতে নবজাত শিশু, বাড়িতে স্ত্রী রয়েছে। রাজ্য সরকার, দেশের সরকারের কোন রকমের ভূক্ষেপ নেই। একটার পর একটা পরিযায়ী শ্রমিককে বিজেপি শাসিত রাজ্যে মারা হচ্ছে এবং খুন করা হচ্ছে, থুতু ফেলে থুতু চাটানো হচ্ছে। তাই প্রতিবাদ জানিয়ে গোটা রাজ্যের মাটিতে আমরা ধিক্কার জানাচ্ছি এই রাজ্যের তৃণমূল সরকার এবং বিজেপি সরকারকে। তাই শিল্পের সম্ভাবনাকে যদি ফিরাতে হয় তাহলে বামপন্থার পুনর্জাগরণ ঘটাতে হবে। কারণ বামপন্থা ছাড়া পশ্চিমবাংলার বেকার যুবকদের কাজ দিতে পারবে না, বামপন্থা ছাড়া ছাত্ররা তার শিক্ষার অধিকার পাবে না, বামপন্থা ছাড়া শ্রমিক খেতমজুর তার গতরের ঘামের দাম পাবে না, বামপন্থা ছাড়া পশ্চিমবাংলার কৃষক তার ফসলের দাম পাবে না। তাই বামপন্থার পুনর্জাগরণ ঘটাতে হবে। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে বীরভূম জেলার সম্পাদক ডিওয়াইএফআই এর রুদ্রদা। রুদ্রদা, তোমার কাছে প্রথমেই যেটা জানবো, একে তো গোটা রাজ্যের সাথে এই জেলাতেও কোনো শিল্প নেই, নতুন কোনো কলকারখানা হচ্ছে না, বেকার যুবকরা স্থায়ী কাজ পাচ্ছে না। এই তাপবিদ্যুৎ কেন্দ্রেই কেন তোমরা 6 নম্বর যে ইউনিট, সেই ইউনিটের দাবি করছো, প্রধান দাবি করছো? হ্যাঁ, আমরা মূলত 6 নম্বর ইউনিটের প্রধান দাবি করছি এমনটা নয়, এইটা আজকের নতুন দাবি নয়, এই দাবি দীর্ঘদিনের দাবি। 6 নম্বর ইউনিট চালু করার কথা এই কারণেই যে এইখানের যেখানে প্ল্যানটা তৈরি হয়েছে, এই প্ল্যানটা যে একটা গ্রাম ছিল এর আগে, সেই গ্রামটাকে মূলত এখান থেকে উচ্ছেদ করে নতুন জায়গায় পুনর্বাসন দেওয়া হয়েছিল। এই কারণে এখানে 6 নম্বর ইউনিটটা চালু করবা বলেই এই গ্রামটাকে উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু আমাদের আগের যা বাম সরকার ছিল, সেই বাম সরকার থাকাকালীন 5খানা ইউনিট তৈরি হয়েছিল এবং 5খানা ইউনিট থেকে মূলত এই 1050 যে মেগাওয়াট যে বিদ্যুৎ উৎপন্ন হয়। আবার নতুন করে আমাদের বলার বিষয় যে এখানে যেহেতু জমি অধিগ্রহণ হয়েছিল এই 6 নম্বর ইউনিটটাকে চালু করবার জন্য, তার জন্য মূলত হচ্ছে দাবি দেওয়া তোলা যে 6 নম্বর ইউনিটের নতুন করে হচ্ছে চালু করতে হবে। তার সঙ্গে সঙ্গে হচ্ছে এই 6 নম্বর ইউনিট চালু হলে এর বাইরে বহু মানুষ আছে, যা প্রায় 3 থেকে 3,500 নতুন করে হচ্ছে কর্মসংস্থান হবে। এখানে যারা জমি দিয়েছিল তাদেরকে আমরা সেই সময় দাঁড়িয়ে, যারা এই আগের যে বাম সরকার ছিল, তারা অধিকাংশ মানুষজনকে তারা চাকরি দিয়েছিল। তাদের মধ্যে থেকেও কিছু এখনও মানুষজন আছে যাদের এখনো অবধি চাকরি হয়নি। সেই চাকরিটা যারা ভূমিহারা যারা আছে তাদের চাকরি পাওয়া, তারা যোগ্য যারা, তাদেরকে চাকরি পাওয়াটা উচিত। সেই কারণের জন্য 6 নম্বর ইউনিটে চালু হলে এই যে যারা চাকরি এখন অবধি পায়নি তারা চাকরিটা পাবে। এইটা যেমন একটা দাবি আছে 6 নম্বর ইউনিটের কথা, তার সঙ্গে সঙ্গে বীরভূম জেলায় আমরা আরও কতগুলো দাবি আমরা রেখেছি। তার মধ্যে থেকে হচ্ছে যে এই যে দেউচা পাচামির কথা আপনারা সকলে জানেন, যে দেউচা পাচামি এখন সারা পশ্চিমবঙ্গের কাছে, প্রত্যেক মানুষের কাছে এই খবর পৌঁছে গেছে। দেউচা পাচামি মূলত রাজ্যের সরকার, কেন্দ্রের সরকারের যা ভাবনা, ওখানকার যে পাথর শিল্প, এই পাথর শিল্পের উপরে ওখানকার আদিবাসী অংশের মানুষ, সংখ্যালঘু অংশের মানুষ, তাদের প্রত্যেকের জীবন জীবিকা চলে। এই পাথর শিল্পকে ধ্বংস করে কয়লা তোলার নাম করে কর্পোরেট পুঁজিপতিদের হাতেই পাথর শিল্পকে তুলে দেওয়ার চক্রান্ত। আপনারা কিছুদিন আগে শুনেছেন যে তাদের যে বরাত দেওয়া হয়েছিল সেই বরাত ক্যান্সেল হয়ে গিয়েছে, নতুন করে এখনও টেন্ডার হয়নি। তার মানে কোথাও গিয়ে এই যে ঘাবলাটা বোঝা যাচ্ছে যে এই যে এত উন্নত মানের পাথর, বীরভূম জেলা উন্নত মানের পাথর সারা ভারতবর্ষে কোথাও পাবেন না, এগুলো বাড়ি তৈরি করার কাজে যেহেতু ব্যবহার হয়। এই উন্নত মানের পাথরকে কীভাবে কর্পোরেট হাতে তুলে দেওয়া যায়, তাতে সেখান থেকে কোটি কোটি টাকা মুনাফা নেওয়া যায় এবং তার বিনিময়ে বছরের শেষে
ইলেকশনের সময় ইলেকশন বন্ডে কীভাবে টাকা নেওয়া যায় তারই পরিকল্পনা কষেছে হচ্ছে তৃণমূল সরকার এবং হচ্ছে কেন্দ্রের সরকার। সেই কারণের জন্য দেউচা-পাচামির এই পাথর শিল্পকে নষ্ট করে দেওয়ার চেষ্টা। এর আগে আরও অন্যান্য ছোট বড় মাঝারি কিছু শিল্প ছিল, কারখানা ছিল, যেমন আমোদপুরের সুগার মিল, তার সঙ্গে এখানে বারুদ ফ্যাক্টরি ছিল, এখানে সুতো ফ্যাক্টরি ছিল। এই সমস্ত ছোট বড় যে সমস্ত ফ্যাক্টরিগুলো ছিল, যে সমস্ত কারখানাগুলো ছিল, বিশেষ করে এই একটু পাশেই যদি যাওয়া যায় তাহলে এখানে তাঁতিপাড়া বলে একটি অঞ্চল আছে। সেখানে মূলত যে সমস্ত যারা তাঁত বোনেন সেই সমস্ত মানুষজনের বসবাস। একটা সময় এখানকার প্রসিদ্ধ তাঁত দেশে বিদেশে বিক্রি হতো। এখন তাঁত শিল্প আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। বেশ কয়েকজন মাত্র এখন তাঁত শিল্পকে বাঁচিয়ে রেখেছে, কারণ যে পরিমাণে তাঁতের যে জিনিসপত্র, র মেটেরিয়াল যাদেরকে বলে, সেই সমস্ত জিনিসপত্রে যেভাবে দাম বাড়িয়ে দিয়েছে, ওখানে কোনো রকম হচ্ছে এই যে কোপারেটিভ তৈরি করে, আগে কোপারেটিভ তৈরি করে সেই সমস্ত তাঁত শিল্পীদেরকে সহযোগিতা করা হতো। এই সমস্ত কোপারেটিভ ইত্যাদি সমস্ত তুলে দিয়ে এই তাঁত শিল্পকে ধ্বংস করার চেষ্টাও করছে অন্যদিকে। এই যে সমস্ত ছোট ছোট যে সমস্ত কলকারখানা ছিল, ছোট ছোট কারখানা, মাঝারি কারখানা ছিল, এই কারখানাগুলো তৃণমূল আমলে সমস্তটা বন্ধ বীরভূম জেলায়। নতুন করে আমরা বলছি যে শিল্প কলকারখানা করতে হবে, এবং যে সমস্ত জায়গায় নতুন করে শিল্প কলকারখানা করবার সম্ভাবনা রয়েছে সেইখানে এই শিল্প কলকারখানা তৈরি করে আমাদের যারা জেলার যে সমস্ত যুবক যুবতী আছে, রাজ্যের যে সমস্ত যুবক যুবতী আছে, বেকার যুবক যুবতী আছে, তাদেরকে রাজ্যে এবং জেলাতে ফেরাতে হবে। বাইরে আপনারা শুনলেন এর আগে রাজ্য সম্পাদক বলেছে যে বাইরে যারা পরিযায়ী শ্রমিকের কাজ করতে যাচ্ছে, আমাদের বীরভূম জেলাতে বহু কম বয়সী যুবক যুবতী যারা আছে পরিবার নিয়ে বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যাচ্ছে, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, তাদেরকে তাদের সুনিশ্চিত করতে হবে। অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে, এই বিশেষ করে যেমন বক্রেশ্বর থার্মাল পাওয়ারেই বলছি, যে এখানে বহু শ্রমিক আছে যারা কন্ট্রাকচুয়াল বেস কাজ করে, তাদের পার্মানেন্ট কাজ নেই। এখানে ঢুকবার জন্য একটা গেট পাস লাগে। যারা কন্ট্রাকচুয়াল বেস কাজ করে তাদেরকে গেট পাস দেওয়া হয় না। অর্থাৎ তাদের যে সামাজিক সুরক্ষা, তাদের কাজ আগামী দিনে থাকবে কি থাকবে না, এগুলো কোনোটাই নিশ্চয়তা নেই। তারা কাজ করছে, প্রত্যেক মাসে সামান্য কিছু টাকা পাওয়ার জন্য কাজ করছে, কিন্তু তাদের যে সামাজিক সুরক্ষা সেগুলো নেই। এই সবটাকে নিয়ে গোটা জেলা জুড়ে শিল্প কলকারখানা নেই, বেকার ছেলেদের সংখ্যা দিন দিন বাড়ছে, তাদেরকে অন্য রাজ্যে যেতে বাধ্য করছে রাজ্যের সরকার। এই সমস্ত টাকা নিয়েই এই বীরভূম জেলাতে আগামীকাল 17 তারিখে এই যে যুব সমাবেশ, শিল্প কলকারখানার দাবিতে, কাজের দাবিতে যে যুব সমাবেশ শুরু হচ্ছে, এখান দিয়ে শুরু হবে বীরভূম দিয়ে, তারপরে অন্যান্য জায়গায় বিভিন্ন আরও অন্যান্য যে সমস্ত কলকারখানাগুলো আছে সেগুলোর গেটে, সেগুলোর সামনে সমাবেশ মিছিলের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি চলতে থাকবে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।